স্রোতের এক্সাম শেষ হওয়া মাত্রই স্রোতকে এমার্জেন্সি বাপের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের পরীক্ষা চলাকালীন সার্থক যখন নিজ দায়িত্বে বারবার করে রায়ের ফোনে ফোন করতে থাকে অনবরত, ঠিক সেই সময় রায়ের পক্ষ থেকে কোনো রকম কোনো রেসপন্স না পাওয়া মাত্রই যখন বিক্রমকে ফোন করে সার্থক বলতে থাকে যে আচ্ছা বিক্রম দা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি রায় দিদিভাইকে কোনো মতে আজ সকাল হওয়া মাত্র ফোনে পেয়েছেন বলুন তো? সেই সকাল থেকে আমি এতবার করে ট্রাই করে যাচ্ছি, ইভেন কি স্রোতও ওর পরীক্ষার হলে ঢোকার আগে অনেকবার রায় দিদিভাইকে কল করে গিয়েছে, কিন্তু কোনো মতেই সেই ফোনটা থেকে কোনো মতো রেসপন্স পাচ্ছি না। তার থেকে বড় কথা, বারবার করে ফোনটা সুইচ অফ বলছে। এমন কেন বলুন তো? তখন বিক্রম বলতে থাকে যে ভাই তুমি প্লিজ স্রোতকে বলো না কোনো কিছু। আসলে সেই বিষয়টা নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে চিন্তিত হয়ে পড়েছি। কাল রাত থেকে রায়ের কোনো খোঁজ খবর মিলছে না, রায় নিখোঁজ হয়ে পড়েছে। তোমার বৌমনি কাল রাতেই আমাকে একবার সাবধান করে দিচ্ছিল যে আমরা যে দুজন মানুষের উপরে ভরসা করে রায়কে তাদের হাতে তুলে দিয়ে এখান থেকে বিদায় দিয়েছি, সেই দুজন মানুষ মোটেও ঠিক বলে মনে হয়নি তোমার বৌমনির কাছে। কিন্তু তা সত্ত্বেও আমরা তখন যাচাই বাছাই অবধি করতে পারিনি, আমাদের হাতে সেই সময়টুকুই ছিল না। কিন্তু এখন তারপর থেকে রায়ের কোনো খোঁজ না মিলে আমরাও এখন যথেষ্ট পরিমাণে চিন্তিত হয়ে পড়েছি। এখন যাতে স্রোতের কোনো মতে এক্সামটা হ্যাম্পার না হয় তার জন্যই আমরা আসলে তোমাকে কোনো কিছু জানাইনি। তখন সার্থক বলতে থাকে যে কিন্তু দাদা ভাই, আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না, কিন্তু স্রোত যতটা না নিজের এক্সামস নিয়ে টেনসড, তার থেকে কয়েক গুণে ও বেশি টেনশনে পড়ে আছে রায় দিদিভাইয়ের একটা ফোন আসেনি কেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওর কত প্রশ্নের মুখে বিধ্বস্ত হতে হচ্ছে আমাকে। আমি অনেক কষ্টে ওকে বুঝিয়ে হল অবধি পৌঁছাতে পেরেছি, কিন্তু এখন হল থেকে বের হওয়ার পর যে ও কীভাবে আমাকে প্রশ্ন করবে আর কী বা আমি ওকে জবাব দেবো সেটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনারা কোনো মতে রায় দিদিভাইকে যে মিসিং ডায়েরি করার চেষ্টা করেছেন থানায় গিয়ে? কারণ এখনও আমার মনে হয় না যে আর অপেক্ষা করাটা মোটেও ঠিক হবে, কারণ রায় দিদিভাই শত্রুতার অভাব নেই। আপনি খুব ভালো করে জানেন যে আমি কার সম্পর্কে কথা বলছি। অন্যদিকে তা এটা বলতে না বলতেই যখন স্রোত পেছন থেকে সেই সকল কথা শুনে ফেলে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার সত্যি করে বলুন তো, রায় দিদিভাইকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না তাই না? এই গোটা বিষয়টা সকলে আমার কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই তো? তখন সার্থক বলতে থাকে যে স্রোত, এই মুহূর্তে আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা না করে যত শীঘ্র সম্ভব তোমার বাড়িতে ছুটে যেতে হবে। তোমার বাপের বাড়িতে ছুটে যাওয়া মাত্রই আমরা সেখানে গিয়ে একটা ডিসিশন নেব যে রায় দিদিভাইকে কী করে আমরা খুঁজে পেতে পারি বা কোথা থেকে বা আমরা খবরের সূত্রপাতটা করব। অন্যদিকে স্রোত যখন বাপের বাড়িতে গিয়ে বৌমনিকে বলতে থাকে যে বৌমনি, তোমরা এতটা আমাকে পর করে দিলে বলো তো যে রাই দিদিভাইয়ের কাল থেকে কোনো রকম কোনো খোঁজ মিলছে না, আর এই খবরটা আমাকে জানানো অবধি প্রয়োজন বলে মনে করলে না? কেন করলে বলো? আমার রায় দিদিভাইকে কার হাতে তোমরা তুলে দিয়েছো? তোমরা সেই মানুষটার হাতে তুলে দেওয়ার আগে একবারও যাচাই বাছাই করলে না? তোমরা তো আগে ভাগে খুব ভালো করেই জানতে যে রাই দিদিভাইয়ের শত্রু চারোপাশে রাই দিদিভাইকে ঘিরে ধরে রেখেছে। আর তার থেকেও বড় কথা যে নীলু দিদিভাই কিন্তু দুদিন আগেই এ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তাই নীলু দিদিভাই যদি কোনো মতে দূরের থেকে আড়ালে লোক লাগিয়ে যদি রাই দিদিভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে, এমনটা তো নয় যে সেই লোকগুলো রাই দিদিভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল নীলু দিদিভাইয়ের কথাতেই। তখন এরকমটা হলে তোমরা কী করবে বলো তো? তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে আর এক মুহূর্ত অপেক্ষা না করে থানায় যেতে হবে। তখন তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।